নমস্কার। আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানের অত্যন্ত কৌতূহলোদ্দীপক এবং পরিবর্তনশীল একটি দিক নিয়ে কথা বলবো, আর সেটা হলো এর পরিধি বা বাউন্ডারি। আমাদের চারপাশের এই আধুনিক জটিল বিশ্বটাকে বুঝতে গেলে এই বিষয়টা কিভাবে কাজ করে সেটা জানা কিন্তু একেবারে মাস্ট। তো চলুন এই দারুণ যাত্রায় দেখা যাক কিভাবে সময়ের সাথে সাথে একটা বিষয়ের গণ্ডি ক্রমশ বড় হতে থাকে। আচ্ছা, চলুন একবার চট করে দেখে নিই আজ আমাদের আলোচনার ম্যাপটা ঠিক কেমন। আমরা মূলত কথা বলবো পরিধির ধারণা, সাবেকীয় সাম্প্রতিক অভিমত, মার্ক্সবাদীদের দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিক প্যারিস সম্মেলন এবং সবশেষে প্রথম ইউনিটের একটা ছোট্ট সারসংক্ষেপ নিয়ে। ব্যাস, এই হলো আমাদের আজকের রুট। তো প্রথম ভাগ, পরিধির ধারণা, জিনিসটা আসলে কি? সহজ কথায় বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এই পরিধি বা স্কোপ ব্যাপারটা কিন্তু একদম ডাইনামিক। এটা একটা গতিশীল, সর্বদা পরিবর্তনশীল সীমানা। ধরুন একটা ইলাস্টিকের ব্যান্ডের মতো। মানব সমাজ তো আর এক জায়গায় থেমে নেই, তাই না? এটা প্রতিনিয়ত বদলাচ্ছে। আর সেই কারণে রাষ্ট্রবিজ্ঞান ঠিক কত দূর পর্যন্ত বিস্তৃত তার চারপাশে পেন্সিল দিয়ে কোনো চিরস্থায়ী সীমারেখা এঁকে দেওয়া রীতিমতো অসম্ভব একটা কাজ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, সাবেকী অভিমত বা ট্রেডিশনাল ভিউ। গার্নারের এই কথাটা ভাবলে সত্যি অবাক হতে হয়। তিনি বলেছিলেন রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই। মানে গার্নার এবং লিককের মতো তখনকার সাবেকী চিন্তাবিদরা একদম কড়াভাবে বিশ্বাস করতেন যে এই শাস্ত্রের একমাত্র কাজ হল শুধু রাষ্ট্র আর সরকারের বিভিন্ন ফর্মাল বা আনুষ্ঠানিক কাঠামো নিয়ে আলোচনা করা। ব্যাস, এর বাইরে যেন আর কোনো কিছুর অস্তিত্বই নেই। তবে সাবেকী যুগেরই যারা একটু পরের দিকে চিন্তাবিদ, যেমন গেটেল বা উইলবি, তারা এই কড়া সীমানাকে একটুখানি রিল্যাক্স করলেন। তারা বললেন, দাঁড়ান, শুধু রাষ্ট্র আর সরকারই নয়, এর সাথে বিভিন্ন আইন, আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্বজুড়ে যেসব আন্তর্জাতিক রীতিনীতি চলছে সেগুলোকেও এই শাস্ত্রের পরিধির একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরতে হবে। আর এই বিষয়টা চমৎকারভাবে পরিষ্কার হয়ে যায় যখন আমরা দেখি সিজওয়েক বা পোলকের মতো থিঙ্কাররা পুরো জিনিসটাকে দুটো খুব সুন্দর পরিষ্কার ভাগে ভাগ করে ফেলেছিলেন। একদিকে তারা রাখলেন তত্ত্বগত রাজনীতি, মানে যেখানে রাষ্ট্রের উৎপত্তি বা আইনের মূল কনসেপ্ট নিয়ে আলোচনা হয়, আর অন্যদিকে রাখলেন ফলিত বা প্র্যাকটিক্যাল রাজনীতি, যেমন ধরুন আন্তর্জাতিক কূটনীতি কিংবা সরকার রোজকার দিনে কি কাজ করছে সেই সব। এরপর আমরা পা রাখছি ৩ নম্বর ভাগে, সাম্প্রতিক অভিমত বা যাকে বলে মডার্ন অ্যাপ্রোচ। এইখানটা এসে পুরো গেমটাই বদলে গেল। গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলি বা ডেভিড ইস্টনের মতো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা আলোচনার ফোকাসটাকে পুরোপুরি ঘুরিয়ে দিলেন। তারা বললেন, শুধু ওই আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোর দিকে তাকিয়ে থাকলে তো চলবে না, আমাদের দেখতে হবে ব্যক্তি ও গোষ্ঠীর আসল আচরণ, রাজনৈতিক দল, প্রেশার গ্রুপ আর বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজির গভীর বিশ্লেষণ। সত্যি বলতে এটাই ছিল একটা বিশাল প্যারাডাইম শিফট। হ্যারাল্ড লাসওয়েল তো বিষয়টা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। তার মতে এটা হলো প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে পড়াশোনা। খেয়াল করে দেখুন, তিনি পুরো শাস্ত্রটাকে ওই প্রাতিষ্ঠানিক খোলস থেকে একেবারে বের করে আনলেন। এখানে মূল প্রশ্নটাই হলো, কে প্রভাব খাটাচ্ছে আর কিভাবে খাটাচ্ছে, এটাই আসল ফান্ডা। রবার্ট টাল এবং অ্যালেন বল এসে এই সীমানাকে আরও অনেকটা বড় করে দিলেন। তারা দেখালেন যে মানব সমাজের ভেতরে যে সবসময় একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট চলে, সেই বিরোধের মীমাংসা কীভাবে হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, ক্ষমতা দখলের যে একটা নিরন্তর লড়াই, এসবই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের কোর সাবজেক্ট। মানে রাজনীতি যে শুধু সংসদের চার দেয়ালে আটকে নেই, বরং সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে, সেই ধারণাটা এখানেই একদম পাকাপোক্ত হল। এবার ৪ নম্বর ভাগ, মার্ক্সবাদীদের অভিমত বা মার্কসিস্ট ভিউ। মার্ক্সীয় তত্ত্ব কিন্তু এই আগের সাবেকী আর আধুনিক দুটো অ্যাপ্রোচকেই বেশ অসম্পূর্ণ বলে মনে করে। সম্পূর্ণ নিরপেক্ষ একটা জায়গা থেকে দেখলে এই তত্ত্বের মূল ফোকাসটা একেবারেই আলাদা। এরা দেখে কিভাবে একটা শ্রেণীবিভক্ত সমাজে যারা পাওয়ারফুল, অর্থাৎ সেই প্রভুত্বকারী শ্রেণী বা পুঁজিপতিরা, রাষ্ট্রের ক্ষমতাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আর সেটা করে কিভাবে তারা অন্য শ্রেণীর ওপর নিজেদের শোষণটা চালিয়ে যায়। এখানে রাষ্ট্রকে আক্ষরিক অর্থেই শোষণের একটা যন্ত্র হিসেবে দেখা হয়।
ভ্লাদিমির লেনিনের ওই বিখ্যাত কথাটা এখানে খুব প্রাসঙ্গিক। তিনি বলছেন বিভিন্ন শ্রেণীর সঙ্গে রাষ্ট্র এবং বিভিন্ন শ্রেণীর নিজেদের মধ্যকার সম্পর্কই হল রাজনীতি। অর্থাৎ এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী শ্রেণী সংগ্রাম এবং রাষ্ট্রের কলকব্জার ওপর কার নিয়ন্ত্রণ থাকছে সেই লড়াইটাই হল রাষ্ট্রবিজ্ঞানের মূল চালিকা শক্তি। ৫ নম্বর ভাগ, প্যারিস সম্মেলন ও বর্তমান পরিধি। এত সব আলাদা আলাদা মত আর বিতর্কের মাঝে ১৯৪৮ সালে প্যারিসে একটা আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন হয়। সেখানে সবাই মিলে একটা ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করেন। তারা মূল ৪টি পিলারের কথা বলেন: রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও জনমত এবং আন্তর্জাতিক সম্পর্ক। এই ৪টে স্তম্ভ মিলে বিশ্বজুড়ে রাষ্ট্রবিজ্ঞানের একটা শক্ত বেসিক বা বাউন্ডারি বা ভিত্তি তৈরি করে দিল। আচ্ছা, এবার একটু ভাবুন তো বর্তমান সময়ের কথা। গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের এই যুগে অন্যান্য সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কিন্তু অনেক বেশি মাখামাখি হয়ে গেছে। আর তার ফলেই মানুষ ভোট দেওয়ার সময় কি ভাবছে, রাজনৈতিক সামাজিকীকরণ কিভাবে হচ্ছে, বা তুলনামূলক রাজনীতির মতো একেবারে ফ্রেশ আর আধুনিক কনসেপ্টগুলো আজ এই সীমানার ভেতরে ঢুকে পড়েছে। তো এতক্ষণের এই তাত্ত্বিক আলোচনার পর আমরা অন্তত একটা বিষয় নিশ্চিত হতে পারি: রাষ্ট্রবিজ্ঞান হল আক্ষরিক অর্থে একটা গতিশীল বিজ্ঞান বা ডাইনামিক সায়েন্স। এর বাউন্ডারি কোনোভাবেই ফিক্সড নয়, বরং মানব সমাজের বিবর্তনের সাথে তাল মিলিয়ে এটা চিরকালই এক্সপ্যান্ড করতে থাকবে। এবার আমাদের শেষ পর্ব, ৬ নম্বর ভাগ, প্রথম ইউনিটের সারসংক্ষেপ। এই প্রথম ইউনিটে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বেস ক্যাম্প পার করে এসেছি। শুরু করেছিলাম সংজ্ঞা দিয়ে, তারপর দেখলাম এর ঐতিহাসিক বিবর্তন, আমাদের রোজকার জীবনে এটা পড়ার প্রয়োজনীয়তাটা ঠিক কোথায়, এটা আদপেও বিজ্ঞান কিনা সেই বিখ্যাত বিতর্ক, এবং সব শেষে দেখলাম এর ক্রমবর্ধমান পরিধি। সব মিলিয়ে এই বিষয়টার একটা সলিড কমপ্লিট ফাউন্ডেশন আমরা এখানে পেয়ে গেলাম। সব শেষে একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। আমাদের এই গ্লোবালাইজড পৃথিবী যেভাবে রকেটের স্পিডে বদলাচ্ছে, তাতে রাষ্ট্রবিজ্ঞানকে ভবিষ্যতে আর কোন নতুন সীমানা পেরোতে হবে বলুন তো? সেটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি সাইবার পলিটিক্স? একটু ভেবে দেখবেন। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।